শিক্ষানীতি কারা তৈরি করেছে? বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনের সাগরে হাবুডুবু খেয়ে যারা বড় হয়েছে ওরাই এই শিক্ষা কার্যক্রম তৈরি করেছে। তো ওদের কাছ থেকে কি করে আমরা আশা করি যেখানে এই শিক্ষা কার্যক্রমটি, শিক্ষা কারিকুলামটি বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন মুক্ত হবে? কারণ ওরাই তো এই পচা গলা আবর্জনা দুর্গন্ধময় পানিতে বড় হয়ে এটি তারা পদবি দখল করে তারা এটি দিয়েছে। এখান থেকে যদি বাঁচতে হয় আমি দুই ধরনের প্রোগ্রামের কথা বলবো। একটি হচ্ছে স্বল্পমেয়াদী আর একটি হচ্ছে দীর্ঘমেয়াদী। এর মধ্যে কত দুই একটা দাবি আমি করব। স্বল্পমেয়াদী যেটা, সেটি হচ্ছে এই যে আমরা সেমিনার সিম্পোজিয়াম করছি, স্মারকলিপি দিচ্ছি, মানববন্ধন করছি, এই জাতীয় যে কাজগুলো এগুলো করে আমরা এগুলো করবো, এগুলো স্বল্পমেয়াদী। এর খুব বেশি লাভ হবে না। লাভ এতটুকুই হবে যে আমরা এই বাংলার জমিনে ইসলামী চেতনা নিয়ে মরে যাই না, একটু একটু করে বেঁচে আছে, কয়েকজন মানুষ আছে। আগের প্রজন্মের মাদ্রাসা শিক্ষা থেকে উঠে এসে কয়েকজন আছে। এরপরে এখন যে শিক্ষা কার্যক্রম চালু হয়ে গিয়েছে, আমার মনে হয় যে 25-50 বছর পরে এই শিক্ষা কার্যক্রম চালু থাকলে এই কথা বলার মানুষগুলো থাকবে না। এ কারণে আমাদের যে স্বল্পমেয়াদী যে প্রোগ্রাম এগুলো চলতে থাকবে, আর কিছু দীর্ঘমেয়াদী প্রোগ্রাম আমাদের হাতে নিতে হবে। আমাদের এই বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলিয়া মাদ্রাসা। যেহেতু কওমি মাদ্রাসা নিজেদের স্বতন্ত্র কারিকুলামে চলে, এ কারণে সেখানেও বেশি একটা হাত দেওয়ার সুযোগ পায় নাই। তবে সেখানেও কিন্তু হাত দিবে। আপনাদের কওমিওয়ালাদের খুশি হওয়ার কিছু নেই যে আমরা বোধহয় এই মামুনুল হক সাহেবকে দেখেছে, এই সরকারের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, বিপ্লবী বক্তব্য দিয়েছে। তার পরিণতিতে দেখেন কতজন আলেম, মামুনুল হক সহ আর কতজন আলেম জেল খেটে নির্যাতনের শিকার হয়েছে। অতএব সরকারের বিরুদ্ধে যদি আপনি বলেন আপনি যে নিরাপদ থাকবেন, সেটা আমরা বলতে পারি না। তো তাহলে আমাদের যেহেতু আলিয়া মাদ্রাসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার মনে হয় যে আলিয়া মাদ্রাসার শিক্ষা সংরক্ষণের জন্য সারা দেশে ইসলামী মত এবং পথে যারা বিশ্বাসী তাদের নিয়ে একটা সর্বদলীয় কমিটি করা প্রয়োজন। এটা এভাবে হবে, যেহেতু আমরা কি করছি, ঢাকাতে সেমিনার সিম্পোজিয়াম করছি অথবা বড় শহরে এই সেমিনার সিম্পোজিয়াম করছি। এখন আমরা যারা মফস্বল থেকে এসেছি বা মফস্বলে যাই, গিয়ে যদি আপনি শিক্ষার কথা বলেন তো বলবে কি, আর উনি তো চরমনাইয়ের ভক্ত, উনি তো এই কথা বলবি, আর উনি তো হেফাজত ইসলামের লোক, উনি তো এই কথা বলবি। এখন যদি আমাদের উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে যদি সর্বদলীয় কমিটি থাকে, সেখানে ইসলামী দল এবং মতের বিভিন্ন জন নিয়ে যদি একটা কমিটি থাকে, তাহলে তাদের কাজ করাও সহজ হবে। আরেকটি হচ্ছে, বেরাক যদি আজকের বাংলাদেশের গ্রামে গ্রামে তার এনজিও প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আমরা আলেমরা, পীর ভক্ত মানুষেরা, ইসলাম ভক্ত মানুষেরা বাংলার প্রত্যেক গ্রামে গ্রামে একটা মক্তব, একটা নুরানি মাদ্রাসা তৈরি করতে পারি না? অবশ্যই আমরা পারি। তো এই কাজটি আমাদের করতে হবে। আরেকটি হচ্ছে, এটি রাজনৈতিক চিন্তা থেকে বাংলাদেশে আমরা সবসময় দাবি করি যে 92% মানুষ মুসলমান। তো বাংলাদেশে দেখেন সরকার গঠন করে কারা? বাংলাদেশে সরকার গঠন করে হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি। আচ্ছা, বুঝলাম যে আওয়ামী লীগ বিএনপি তারা একটা ভালো শক্তিশালী দল। আচ্ছা, আমাদের দেশে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাই বিশ্বাস হুজুরের যে তাদের যে তরিকা, নিঃসন্দেহে তারা একটা শক্তিশালী অবস্থানে আছে। তো এই শক্তিশালী অবস্থান থেকে বেশি দরকার নেই। যদি জাতীয় সংসদে 50টি যদি সিট থাকে, একইভাবে কি বলে হেফাজতে ইসলাম রাজনৈতিক সংগঠন না হলেও বাংলাদেশে একটা শক্তিশালী শক্তি। তাদের রাজনীতিতে মুভ করা খুব বেশি সবার ব্যাপার নয়। তারা যদি 50টি আসনে জিতে যায়, অন্যান্য খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ অন্যান্য যে ছোট দলগুলো আছে, তারা যদি সেখান থেকে 51 জন নিয়ে আসে,
তাহলে আমাদের 151 জন হয়ে যায়। এই 151 জনের তোপে আরো 5-10টা সিট এসে যায়, তাহলে সরকার গঠন কারা করতে পারে? এই ইসলামী দলগুলোই তো করতে পারে। তাহলে যদি আমরা প্ল্যান করে যে ভাই এইখানে হেফাজত ইসলামের অবস্থান ভালো, অতএব এখানে 25 থেকে 30, 40, 50টা সিট তাদের হবে, প্ল্যান করে এইখানে চরমনাই পীর সাহেবদের ইসলামী আন্দোলনের শক্তি ভালো, অতএব তাদেরকে এই 50টা জায়গা আগামী 5-10 বছরের জন্য তাদের কাজ করার জন্য এমনভাবে ছেড়ে দিতে হবে এখান থেকে আমার 50টা সিট নিশ্চিত হয়ে আসবে। এরকম যদি হয়ে আসে তাহলে এই কারিকুলাম তৈরির জন্য আমাকে আওয়ামী লীগকে বলতে হবে না বা এইটা করেন ওইটা করেন, আমরা নিজেরা করব। তখন তারা বলবে যে ভাই এতদিন এই আওয়ামী লীগ আর বিএনপি বলবে যে ভাই আমরা এতদিন যে ভুল করছি, আপনাদের ধর্মে তো তওবা আছে, তওবা পড়াইয়া আমাদের ইসলামী আন্দোলন একটু দয়া কইরা নেন। আজকের এটি না থাকার কারণে বাংলাদেশে, আমার বয়স বেশি নয়, যারা মুরব্বী আছেন তারা জানেন, বাংলাদেশে নিজাম ইসলাম পার্টি একসময় খুব শক্তিশালী পার্টি ছিল না কি বলেন? কিন্তু আজকে তো তার তেমন কোনো অবস্থানই নেই। আরেকটি বিষয় বলে আমি শেষ করবো, সেটি হচ্ছে এই মাদ্রাসা শিক্ষা কারিকুলাম এই পাশ্চাত্যের শিক্ষা, ধর্ম নিরপেক্ষতাবাদীদের শিক্ষা তাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না।